আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সুস্বাগতম। আমি আসমা আক্তার ভূঁইয়া, সহকারী শিক্ষিকা, দীর্ঘময় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। বিষয় বাংলা প্রথম পত্র, নবম ও দশম শ্রেণী। আজকের পাঠ কবিতা কপোতাক্ষ নদ, দ্বিতীয় অংশ। প্রথম অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে দ্বিতীয় অংশ আলোচনা করব। চলো আজকে আমরা পরবর্তী পাঠে চলে যাই। আজকের পাঠ শেষে আমরা কি শিখব, মানে যা শিখব। কবি ও মানব জীবনে নদী ও প্রকৃতির প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। কপোতাক্ষ নদ কবিতায় কবি স্বদেশ প্রেমের ভাব সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। আমরা গত ক্লাসে কবির পরিচিতি আলোচনা করেছিলাম, তারপরও আজকে একটু আলোচনা করব। কপোতাক্ষ নদ কবিতাটির লেখক মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোহর জেলা সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তার নামের সাথে যোগ হয় মাইকেল। এখন তার নাম মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতা থেকে গৃহীত হয়েছে। এখানে চতুর্দশপদী কবিতা বলতে 14 লাইন বিশিষ্ট, প্রতি লাইনে 14 মাত্রা বিশিষ্ট। প্রথম 8 লাইনকে অষ্টক বলে, পরে 6 লাইনকে অথবা 6 চরণকে ষষ্ঠক বলে। তিনি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন মৃত্যুবরণ করেন। আমরা এখন কবিতাটি পাঠ করব। পাঠ শেষে বিশ্লেষণ করব। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, ভারী রূপ কর তুমি এই মিনতি গাবে বঙ্গজনের কানে, সখে সখায় তীরে সখে সখায় রীতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এতক্ষণ আমরা কবিতাটি পড়লাম। এখন শিক্ষার্থীরা চলো আমরা একটু পাঠ পরিচিতি জেনে নিই। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা বলি থেকে গৃহীত হয়েছে। এই কবিতা কবি স্মৃতি কাতরতা আবরণে তার উজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত পেয়েছে। কবি যশোহর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমি, শৈশব ও কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। দূরে বসেও কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ
যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে, মায়ের বাঁধনে বেঁধেছে। কবি সবসময় এখানে কি ভাবেন? মায়ের বাঁধনে মনে হয় এই নদী তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবি মনের সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় বিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহের ধরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদও যেন একই প্রেমভাবে তাকে স্নেহের স্মরণ করেন। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করেছেন। মানে কি তা এই নদ নিয়ে কি স্বদেশ মানে নিজের দেশ, বঙ্গবাসীদেরকে নিয়ে কি বঙ্গবাসীদের নিকট তার মনের আবেগ ব্যক্ত করেছেন। আমরা কবিতাটি একটু সরল অনুবাদ করব, কারণ পরবর্তী পাঠ বিশ্লেষণে আমরা সহজে বুঝতে পারব। এখানে কি যতদিন যাবে তোমার সাথে কি আর কখনো দেখা হবে? প্রজা হিসাবে সাগরকে রাজদূত দেওয়ার জন্য তুমি কর হিসাবে জল দান করো। আমার মিনতি তুমি গাইবে বাংলার মানুষের কানে, প্রিয় বন্ধু তুমি বন্ধু ভেবে তার নাম নিবে। এই প্রবাসে তুমি এই প্রবাসে আমি তোমার প্রেম ভাবে মজেছি, কেটা প্রেমে মজেছি, যে বাংলার গানে তোমার নাম স্মরণ করা হচ্ছে। আমরা এতক্ষণ যা আলোচনা করেছিলাম এখন তা বিশ্লেষণ করব। আর কি হবে দেখা যতদিন যাবে? কবি মনের সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কখনো কি দেখা পাবেন? সে কি এই ভাবনা সব সময় ভাবেন। কবি সন্দিহান হয়ে উঠেছেন যে আর কোনো দিন হয়তো যশোহরের সাগরদাঁড়ি যাওয়া হবে না, ফলে প্রিয় কপোতাক্ষ নদের সঙ্গে কখনো দেখা হবে না। মানে কি তার দেশ ছেড়ে যখন চলে যাবেন তখন কি আর কখনো এই সাগরদাঁড়ি দেখা হবে বা কপোতাক্ষ নদের সঙ্গে কখনো কি দেখা হবে? এখানে কবি হৃদয়ের হতাশার কালো ছায়া পড়েছে। হতাশায় মানে কি মন খারাপ, হৃদয় খুব মানে কি তার মনের মধ্যে খুব কষ্ট পাইতেছে সে, যে নিজের কি প্রকৃত নিজের দেশ ছেড়ে বা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় কি খুব হতাশা বোধ করেছিলেন। এই পর দেশে আসার প্রিয় নদীর সঙ্গে কবির বিচ্ছেদ ঘটেছে। মানে কি বিদেশে যাওয়ার পরে, দেশ ত্যাগ করার পরে কি বিচ্ছেদ তার নদীর সঙ্গে ঘটেছে। কবির ধারণায় বিচ্ছেদ ক্ষণিকের নয়, হয়তো আর কোনো দিন কপোতাক্ষ নদের দিকে আনমনা হয়ে তাকিয়ে থাকা হবে, কেবল স্মৃতিতেই বেঁচে থাকবে প্রিয় নদের স্মৃতি। মানে কি তা কল্পনায় দেখবেন, স্মৃতিতে গাথা থাকবে এই কপোতাক্ষ নদীর কথা। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, ভারী রূপ কর তুমি এ মিনতি গাবে। প্রজা রাজাকে তেমনি কপোতাক্ষ নদ ও সাগরকে জল কর বা রাজস্ব দিচ্ছে। প্রজারা কি রাজাকে কর দেয়, এবং এখানে বোঝানো হয়েছে কপোতাক্ষ নদের জল ও সাগরকে দেয়। মানে কি তার দেওয়া মানে কি তার রাজস্ব দেওয়া। এখানে কবি সাগরকে রাজা, নদীকে প্রজা হিসেবে কল্পনা করেছেন। তিনি পূর্ণতা সাগরের সঙ্গে মিলনে স্রোতবাহী সাগরের পদতলে নিজেকে নিবেদন করেছে। প্রজা যেমন রাজাকে কর দেয়, অর্থ দান করে, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে কর হিসাবে জল দান করেছে। কি হিসাবে? কর হিসাবে জল দান করেছে। কপোতাক্ষ নদের জল সদরপথ পাড়ি দিয়ে সাগর কি গর্ভে পতিত হচ্ছে।
বঙ্গজনের কানে সখে সখার তীরে নাম তার, এই প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, বাংলার সঙ্গীতে। কপোতাক্ষণদের কাছে সবিনয় মিনিত তিনি যেন তাকে বন্ধু ভাবে স্নেহ আদরে স্মরণ করে, তেমনি কপোতাক্ষণদও যেন একই প্রেমভাবে কবিকে স্নেহ করেন। স্বদেশের জন্য কবি হৃদয়ের যে কাতরতা তা যেন কপোতাক্ষণদ বাংলার মানুষকে জানিয়ে দেয়। এই প্রবাস জীবনে এসে কবি কপোতাক্ষণদের প্রতি প্রেম ভাবে মগ্ন হয়ে আছেন। বাংলার কবিতা তিনি সেই প্রিয় স্মৃতি বিজড়িত কপোতাক্ষণদের কথা বর্ণনা করেছেন। মানুষ ভালোবাসার বিনিময়ে প্রত্যাশা করে, কবিও চান তিনি যেমন কপোতাক্ষণদের প্রতি ভালোবাসা বিভোর হয়ে আছেন, তেমনি সেও যেন তার প্রিয় বন্ধুর কথা মনে রাখে। কবি এখানে বারবার বোঝাতে চেয়েছেন কপোতাক্ষণদকে তিনি যেমনি ভালোবাসেন, তেমনি কপোতাক্ষণদের নদীও যাতে তাকে বন্ধুভাবে মনে রাখেন। সে কখনো কি তার প্রকৃতির স্মৃতি ভুলতে পারবে না। এই কবিতা পাঠে আমরাও কি করব, দেশপ্রেম হব এবং প্রকৃতিকে আমরাও সবাই ভালোবাসবো। এখানে কবি এই শিক্ষাই দিয়েছেন। শিক্ষার্থীরা, আমি আজকে আর বেশি আলোচনা না করে তোমাদেরকে এখানে ক্লাস সংক্ষিপ্ত করব। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।